আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বৃত্ত নিয়ে। যতটুকু গভীরভাবে আলোচনা করা যায়, আমরা বৃত্তের কি কি পয়েন্ট নিয়ে আলোচনা করব তার পয়েন্টগুলো এখানে উল্লেখ করা আছে। আমরা এক এক করে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখানে উল্লেখ করার মানে হচ্ছে যে যেন কোনো একটা অংশ ছুটে না যায়। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। শুরু করছি। বৃত্ত কি? বৃত্ত একটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরবর্তী, সর্বক্ষেত্রে সমান দূরবর্তী একটি বক্ররেখাকে বৃত্ত বলে। একটি নির্দিষ্ট বিন্দু থেকে সব জায়গায় সমান দূরবর্তী একটি বক্ররেখাই হচ্ছে বৃত্ত। বৃত্তের যে জায়গা থেকে সমান দূরবর্তী বা মাস পয়েন্ট, মিডল পয়েন্ট, সেটাকে বলা হয় কেন্দ্র। যেটা আমার প্রথম টপিক, কেন্দ্র। তাহলে আমরা কেন্দ্র জানলাম প্রথমটা। এরপর আসি ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাসের অর্ধেক। ব্যাসের অর্ধেকই হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে কি? বৃত্তের যে রেখাটি কেন্দ্র ছেদ করে, কেন্দ্র ভেতর দিয়ে বৃত্তের এক পরিধি থেকে আরেক পরিধিতে চলে যায়, যে রেখাংশটা কেন্দ্র ছেদ করে এক পরিধি থেকে আরেক পরিধিতে চলে যায়, সেটাকে বলা হয় ব্যাস। সেটাকে বলা হয় ব্যাস। এই কেন্দ্র থেকে এই দুইটা দূরত্বই সমান। এটা যদি কেন্দ্র হয় তাহলে এদিকে যদি 14 সেন্টিমিটার হয় তাহলে এদিকেও 14 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে বৃত্তের ব্যাস আমরা বুঝতে পারলাম। সেটা শুধু এদিকেই হতে পারে এমন না। আপনি এইখান থেকে এই কেন্দ্র ভেদ করে এদিকে আনেন, কেন্দ্র ভেদ করে এদিকে আনেন, তার মানে অনেকগুলো, একটা বৃত্তের অনেকগুলো ব্যাস আঁকা যায় এবং প্রত্যেকটা ব্যাসের দৈর্ঘ্যই হবে সমান। ঠিক আছে? কারণ ব্যাসটা আমরা বুঝতে পারলাম। বৃত্তের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে কেন্দ্র ভেদ করে যে রেখাটা আসে সেটাই হচ্ছে ব্যাস। এবং ব্যাস আমরা অনেক ব্যাস আঁকতে পারি। একটা বৃত্তে আমরা অনেক ব্যাস আঁকতে পারি। অবশ্যই সেটা কেন্দ্রবৃত্ত করে আসতে হবে এবং প্রত্যেকটা ব্যাসের দৈর্ঘ্য সমান। আচ্ছা, তাহলে আমরা ব্যাস শিখলাম। ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। আমি যদি এটাকে কেন্দ্র ধরি, এই প্রান্ত থেকে এই প্রান্ত ব্যাস, এখান থেকে যদি এটা হয় অর্ধেক, এটা যদি এটা 14 সেন্টিমিটার, এটা থেকে এটা হচ্ছে অর্ধেক, এটাই হচ্ছে ব্যাসার্ধ। এইটা একটা ব্যাসার্ধ শুধুমাত্র বৃত্ত অনেকগুলো ব্যাসার্ধ হতে পারে। আপনি কেন্দ্র থেকে শুরু করে পরিধি পর্যন্ত যে কোনো রেখাটাকেই আমরা ব্যাসার্ধ বলতে পারি, যে কোনো রেখা। এবং প্রত্যেকটা রেখারই প্রত্যেকটা ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। এটা যদি 14 হয় তাহলে এটাও 14, তাহলে এটাও 14, এটাও 14, এটাও 14, আরো যতগুলা ব্যাসার্ধ আঁকবো সবগুলার দৈর্ঘ্যই হবে 14। ঠিক আছে? তার মানে ব্যাস এবং ব্যাসার্ধ আমরা শিখে ফেললাম। খুবই ছোট ছোট পয়েন্ট, জানলে খুব ভালো লাগবে। আচ্ছা, এবার আমরা শিখি ছেদক। আমরা ছেদকটা শিখি। বৃত্তের যে কোনো দুইটা বিন্দুকে যে রেখাংশ দ্বারা ছেদ করা হয় এটাকে বলা হয় ছেদক। ধরি আমি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, বি ধরি। বৃত্তের এই বিন্দুটাকে এ ধরলাম, এই বিন্দুটাকে বি ধরলাম। যে রেখাংশ দ্বারা এই দুটো বিন্দু ছেদ করেছে সেটাকেই আমরা বলবো ছেদক। তার মানে আমরা ছেদক শিখে ফেললাম। এটা যে কোনো প্রান্ত হতে পারে, শুধু এই প্রান্ত বলা হবে এমন না। আমি এই প্রান্ত ধরতে পারি, এখান থেকে এই একটা বিন্দু ধরলাম, এই একটা বিন্দু ধরলাম, এটা ধরলাম সি, এটাকে ধরলাম ডি, এই। তার মানে ছেদকটা আমরা শিখে ফেললাম। বৃত্ত আঁকতে অনেক ঝামেলা, তাই চেষ্টা করতেছি প্রথমবার বৃত্তটাকে রেখে দিতে। আচ্ছা, এরপর আমরা আসি যে এই যে ব্যাস, ব্যাসের
ব্যাসটাও কিন্তু একটা জ্যা। আচ্ছা, জ্যাটা কি আমরা দেখি। আমরা যে একটু আগে ছেদকটা দেখলাম, ছেদকটা হচ্ছে যে বৃত্ত থেকে বের হয়ে চলে যাচ্ছে। আমরা ছেদক যেটা দেখলাম, ছেদকটা এরকম জাস্ট বৃত্ত থেকে বের হয়ে চলে যাচ্ছে, মানে ছেদ করে চলে যাচ্ছে, ছেদ করে, যার কারণে এটাকে বললাম ছেদক। কিন্তু বৃত্ত থেকে যদি বের না হয়ে বৃত্ত দুটো বিন্দুকে টাচ করে, সেটাকে বলবো আমরা যে বৃত্তের দুটো বিন্দুকে, যে রেখাংশ বৃত্তের দুটো বিন্দুকে যুক্ত করে, ধরলাম এই বিন্দুটাকে এ, এই বিন্দুটাকে হচ্ছে বি, তাহলে যে রেখাংশ দ্বারা বৃত্তের দুটো বিন্দু যুক্ত হয় সেটাকে আমরা বলবো যে। এখন আমরা কেন্দ্রের ভিতর দিয়েও আমরা একটা যে আঁকতে পারি, যেটাকে আমরা একটু আগে কি বললাম, ব্যাস বললাম। আবার এটাকে জ্যাও বলা যায়, কারণ আমাদের জ্যার সূত্র, এই জ্যারই সংজ্ঞাটা হচ্ছে যে বৃত্তের পরিধির দুটো বিন্দুকে যুক্ত করতে হবে, যে রেখাটা যুক্ত করবে সেটার নাম জ্যা। তাহলে এটাও তো যুক্ত করছে, এটাও তো যুক্ত করছে, তাহলে এটাকে আমরা ব্যাসও বলতে পারি, আবার কি বলতে পারি, জ্যাও বলতে পারি, জ্যাও বলতে পারি। এখন এটা একটা মজার বিষয়, এটা খুব পরীক্ষা অনেক বেশি আসে। বৃত্তের বৃহত্তম জ্যার নাম হচ্ছে ব্যাস, ব্যাসকে বৃত্তের বৃহত্তম জ্যা বলা হয়। দেখেন এখান থেকে এই দূরত্বটা যতটুকু, এখান থেকে এই দূরত্বটা ঠিক ততটুকু না, তাই বৃত্তের বৃহত্তম জ্যাকে, জ্যা হচ্ছে ব্যাস, ব্যাসকে বৃত্তের বৃহত্তম জ্যা বলা হয়। তাহলে আমরা এটা এখান থেকেও এইখানে আঁকতে পারি, এখান থেকে এখানে আঁকতে পারি, বা এখান থেকে এখানে নিতে পারি, যেভাবে আঁকি না কেন একটা বৃত্ত অনেক যে আঁকা যায়। তবে মাথায় রাখতে হবে, আমরা যেরকম দেখলাম ব্যাসার্ধ দৈর্ঘ্য সব সমান, এখানে আঁকলে সমান, এখানে আঁকলে সমান, বা ব্যাসের দৈর্ঘ্য সব সমান, জ্যার দৈর্ঘ্য সমান হবে না, কারণ আপনার এইখানে যতটুকু দৈর্ঘ্য ঠিক এইখানে ততটুকু দৈর্ঘ্য না। বৃত্তের এইখান থেকে এ থেকে বি পর্যন্ত যতটুকু লম্বা আছে, সি থেকে পি পর্যন্ত লম্বাটা আর একটু বেশি, তাহলে জ্যার দৈর্ঘ্য সবসময় সমান না। আচ্ছা, খুবই সহজ, এগুলা জানলে অনেক ভালো লাগবে। তাহলে আমরা জ্যাও শিখে ফেললাম। আচ্ছা, স্পর্শ। স্পর্শ হচ্ছে যে ধরেন আমি বৃত্তের এই একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিয়ে আমি যখন স্কেল দিয়ে এখানে একটা রেখা আঁকি, এই রেখাটা যে বিন্দুতে স্পর্শ করছে এটাই হচ্ছে স্পর্শ। বৃত্তের পরিধির এক বিন্দুকে একটি রেখা, যে একটি রেখাংশ বৃত্তের পরিধি যে বিন্দুকে স্পর্শ করে চলে যায় সেটাকে স্পর্শ বলে। এটা যে কোনো প্রান্ত দিয়ে হতে পারে। এখানে আমি বৃত্তের পরিধিতে এখানে একটা বিন্দু নিলাম, নাম হচ্ছে কি ও। তাহলে এই ও কে এবি রেখা বৃত্তকে কোন বিন্দুতে স্পর্শ করেছে, ও বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে আমরা স্পর্শটা জানলাম। আচ্ছা, এর পাশে পরিধি। পরিধি মানে হচ্ছে বৃত্তের এই চারপাশে যে বাউন্ডারিটি আছে সেটা। পরিধি মানে হচ্ছে বৃত্তের চতুর্পাশে বাউন্ডারিটাকে পরিধি বলে। বৃত্তের চতুর্পাশের বাউন্ডারিটাকে পরিধি বলে। হ্যাঁ, আমার একটা গোল হয়নি, এর আগে আমি একটা বিশেষভাবে এটাকে আঁকছিলাম, তাই মোটামুটি গোল ছিল। এখন এটা গোল হচ্ছে না, যাই হোক এটা কম্পাস দিয়ে একটা পুরোপুরি গোল হয়ে যাবে। আচ্ছা, পরিধিটা আমরা কি বুঝলাম, বৃত্তের এই চারপাশের যে বাউন্ডারিটা সেটাই হচ্ছে পরিধি। পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে যে 2/r। আমরা জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা হয়, ব্যাসার্ধ বলে। এই ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, এই ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। দেখেন পরিধি সূত্রটা হচ্ছে
পরিধির সূত্রটা হচ্ছে টু পাই আর। তার মানে কি আর এর দ্বিগুণকে মানে ব্যাসার্ধের দ্বিগুণকে পাই দ্বারা গুণ করলেই আমরা ব্যাসার্ধ কি পরিধি পেয়ে যাব। পরিধিটা কি, এই ধরেন আমি এই বৃত্তটাকে এদিক দিয়ে কেটে দিলাম, কেটে এটাকে জাস্ট কি এরকম গোল ছিল না, এটাকে আমি এবার সময় দিলাম, এটা এদিক দিয়ে কেটে এইভাবে সময় দিলাম, এই একটা শোয়ানোর পরে মানে এদিক দিয়ে কেটে জাস্ট এই প্রান্তটা এখানে ধরলাম, বাকিটা এইভাবে টেনে সময় দিলাম, যতটুকু লম্বা হয় এই লম্বাটাই হচ্ছে যে পরিধি। আবার এটাকে গোল করলে বৃত্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইটাই হচ্ছে পরিধি। পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে যে পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে 2 πr, মানে হচ্ছে যে এই আর এর দ্বিগুণ, আমি আরটাকে ধরলাম কত 14, একটু আগে আমি ব্যাসার্ধকে 14 ধরলাম না, 14, এই 14 দ্বিগুণকে আমি যদি পায়ের মান দ্বারা গুণ করি, পায়ের মান কত 22/7, এই 14 দ্বিগুণকে আমি যদি এই পাই দ্বারা গুণ করি তবে আমরা এই লম্বা দূরত্বটা পেয়ে যাবো। মানে এটা এদিক দিয়ে কেটে দিলে এখান থেকে এটা যদি পিতা দিয়ে মাপি, এখান থেকে এটা যদি পিতা দিয়ে মাপি, যত দূরত্ব হবে আমরা সেই দূরত্বটা এই ব্যাসার্ধের দ্বিগুণকে পাই দ্বারা গুণ করলে পেয়ে যাবো। আমরা একটু করে দেখি, আমরা ব্যাসার্ধ ধরলাম 14 ধরলাম, 14 পায়ের মান আমরা জানি 22/7, আর এর মান আমরা জানি এখানে পেলাম 14। তাহলে আমরা এটা যদি কাটাকাটি করি 2 22 দুগুণে 44, 44 দুগুণে 88, 88 হচ্ছে যে কি এইটার দৈর্ঘ্য 88 সেন্টিমিটার। এটা যদি সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে সেন্টিমিটার সিএম। আচ্ছা, তার মানে বৃত্তের এই অংশটাকে যদি এখান থেকে কেটে দিয়ে এই পারের অংশ এখান থেকে কেটে দিলাম, কেটে দিয়ে এই পারের অংশ এ, এই পারের অংশ বি, এই বি, এইখানে এ বিন্দু ধরে এই পর্যন্ত এই বি বিন্দু পর্যন্ত আমি টানি, তাহলে এটা দৈর্ঘ্য হচ্ছে কত 88 সেন্টিমিটার। তাহলে আমরা পরিধিটাও জানলাম এবং পরিধি নির্ণয়ের সূত্র কি শিখলাম, ব্যাসার্ধের এই যে ব্যাসার্ধটা আমরা শিখছি ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাস এর অর্ধেক, এই ব্যাসের অর্ধেক যে মানটা ওই মানের দ্বিগুণকে পাই দ্বারা গুণ করলেই আমরা কি পেয়ে যাব, পরিধিটা পেয়ে যাব। আচ্ছা, বৃত্তটা প্রায় মুছে গেছে, আবার একটু চেষ্টা করি। তাহলে আমরা পরিধিটা শিখলাম। এবার আসি বৃত্তচাপকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। বৃত্তচাপকে আমরা বৃত্তচাপ শিখবো, আবার এই বৃত্তচাপকে এই 3টা ভাগে আমরা ভাগ করতে পারি। বৃত্তচাপটা হচ্ছে যে এই পরিধি এর, আমি ধরলাম এটাকে এ, আর পরিধির এই আরেকটা বিন্দু, আমি বৃত্তের পরিধির উপরে 2টা বিন্দু নিলাম, একটা নিলাম এ, একটা নিলাম বি। এই এ থেকে এই বি পর্যন্ত দূরত্বটা আমি একটু অন্য কালার দিয়ে মার্ক করে দিই। এই এ থেকে এই বি পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে যে কি বৃত্তচাপ, এই দূরত্বটা বৃত্তচাপ। আবার এটাও একটা বৃত্তচাপ, 2টা বিন্দু, মানে পরিধির যে কোনো 2টা বিন্দু, মানে এদিক দিয়ে ঘুরে আসলো বৃত্তচাপ, এদিক দিয়ে ঘুরে আসলো বৃত্তচাপ। তাহলে আমরা এটাকে বলতে পারি এ বি, আর এখানে কি দিই সি দিই, তাহলে এ সি বি বোঝার জন্য। আর এ থেকে বি পর্যন্ত একটা বৃত্তচাপ এবং এ সি বি এদিক দিয়ে ঘুরে আসলো, এটাও একটা বৃত্তচাপ। তাহলে পরিধিকে আমরা 2টা অংশ ভাগ করলাম, একটা ছোট একটা বড়। যেটা ছোট অংশ সেটাকে আমরা বলবো উপবৃত্তচাপ, আচ্ছা, যেটা বড় অংশ সেটাকে আমরা বলবো অধিচাপ, সেটাকে আমরা কি বলবো অধিচাপ। এই যে বড় এ সি বি
এ সি বিটা হচ্ছে কি অধিচাপ। এটা একটা বড় অংশটা বৃত্তর পরিধিকে আমরা দুটো ভাগে ভাগ করছি, ছোট অংশটা উপচাপ, বড় অংশটা কি অধিচাপ। আর কিছু অর্ধবৃত্তচাপ, এই বৃত্তচাপটাকে আমরা উপচাপ, অধিচাপ এবং অর্ধবৃত্তচাপ তিনটে অংশে ভাগ করতে পারি। আমরা দুটো অংশ অলরেডি শিখলাম। জাস্ট এই পরিধির সাথে এই যে আমরা ওই দুইটা বিন্দু এবং এই পরিধির অংশটাকে বলা হয় উপচাপ এবং চাপ বলা হয়, এবং ছোট অংশটাকে উপচাপ বলা হয় এবং বড় অংশটাকেই অধিচাপ বলা হয়, এবং দুইটাই চাপ, এটাও চাপ এটাও চাপ। আমি যদি এখান থেকে আরেকটা নেই, এইখান থেকে এ পর্যন্ত একটা নেই, সেটাও একটা চাপ হবে। এটাকে দিলাম পি কিউ একটা চাপ। আমি যদি আরেকটা নেই, এটাকে দিলাম এস, এটাকে দিলাম আর, এস আরও একটা কি চাপ। আচ্ছা, আমরা একটা বৃত্ত অনেকগুলো চাপ নিতে পারি নিজের মতো করে। আচ্ছা, যেটা ছোট চাপ সেটা হচ্ছে যে উপচাপ, যেটা বড় চাপ সেটা হচ্ছে অধিচাপ। আচ্ছা, আমরা পুরো বৃত্তটাকে মুছে আরেকবার আঁকার চেষ্টা করি। আমি মূলত এটা দিয়ে আঁকলাম, আবার কি তাহলে আমরা চাপও শিখে ফেললাম, উপচাপ অধিচাপ মোটামুটি সবগুলো শিখে ফেললাম। এবার আসি বৃত্তকলা। বৃত্তকলা কি? বৃত্তকলাটা হচ্ছে এই কেন্দ্র থেকে এটা একটা ধরো ও, দুটি যে না, দুটি ব্যাসার্ধ এবং একটি চাপ। দেখেন, কেন্দ্র থেকে দুটি ব্যাসার্ধ এবং একটি চাপ দ্বারা যে আবদ্ধ জায়গাটি, সেটাই হচ্ছে কি বৃত্তকলা। এই পুরোটাই হচ্ছে বৃত্তকলা। আমি দেখলাম কেন্দ্র থেকে ও বাই একটি ব্যাসার্ধ, আবার ও বি একটি ব্যাসার্ধ, এখানে একটা চাপ আছে, চাপটা কি এবি। এই দুটি ব্যাসার্ধ এবং একটি চাপ দ্বারা গঠিত হয় বৃত্তকলা। আচ্ছা, এবার আসি ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কি? ক্ষেত্রফল হচ্ছে জায়গা। ক্ষেত্রফল হচ্ছে জায়গাটা কি? এই বৃত্তের ভেতরে কতটুকু জায়গা আছে এটাকে বলা হয়, এটা আমরা ক্ষেত্রফল দ্বারা নির্ণয় করতে পারি। হ্যাঁ, এখানে কতটুকু জায়গা আছে সেটা আমরা ক্ষেত্রফল দ্বারা নির্ণয় করতে পারি। ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? পাই আর স্কয়ার। আর আমরা কি শিখছিলাম? ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করছিলাম। তাহলে এইটা একটা ব্যাসার্ধ, এটা একটা কি ব্যাসার্ধ না? এইটাও একটা ব্যাসার্ধ, এটার মান 14, এটার মান 14। ব্যাসার্ধ সব ব্যাসার্ধের মানেই, যদি আমি যতগুলো ব্যাসার্ধ থাকবো সব ব্যাসার্ধের মানই সমান হবে। কারণ আমরা জানি বৃত্তটা কি? বৃত্ত হচ্ছে কেন্দ্র থেকে সমান দূরবর্তী, সবসময় সমান দূরবর্তী একটি বক্ররেখাকে বলা হয় বৃত্ত। যদি সমান দূরবর্তী হয় তাহলে কেন্দ্র থেকে সবগুলা যে রেখা সবার মানই হবে সমান। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে যে পাই আর স্কয়ার। মানে হচ্ছে যে এই ব্যাসার্ধের বর্গকে পাই দ্বারা গুণ করলেই আমরা ক্ষেত্রফল পেয়ে যাবো। এর ভেতরে যে জায়গাটা, সেই জায়গার মানটা আমরা পেয়ে যাবো। ব্যাসার্ধের বর্গ, ব্যাসার্ধ কি 14, 14 বর্গকে আমরা যখন এই পাই দ্বারা গুণ করব তখন আমরা কি পেয়ে যাব? এটা ক্ষেত্রফলটা পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা 14 বর্গটা বের করি। এখানে একটা গুণের একটা টেকনিক দেখানোর চেষ্টা করি আমি। এখানে দেখেন, গুণের টেকনিক একটা যে কোনো সংখ্যাকে আমরা খুব সহজেই এক লাইনের মধ্যে গুণ করতে পারি। যেমন 4 4 16, 16 6 বসাইলে হাতে রইল 1। আমরা প্রথম এটা গুণ করলাম, তারপর কি করলাম? এই আড়াআড়ি গুণ করবো, এই আড়াআড়ি গুণ করবো। 4 1 4, 4 1 4,
তাহলে 4 4 8, 8 আর 1 9। তারপর কি করব, এই পাশে গুণ করব, একবার এই পাশে গুণ করব, একবার আর এই গুণ করব, আর একবার এই পাশে গুণ করব। তাহলে 1 1 1, তাহলে 14 গুণ 14 কত হয়? 196 হয়। 196 গুণ 7 22। এখন আমরা কাটাকাটি করি, দেখা 2 বার যায় 14 থাকে 5, 7 56, 56 দেখেন 7 গুণে 14 2 বার যায়, তাহলে 19 থেকে 14 বাদ দিলে 5, 5 আছে 56, 7 56। আচ্ছা, আরেকটা গুণের সুযোগ হয়েছে আমাদের, আমরা আরেকটা গুণ করি 28 22। আমরা খুব সহজে একটা গুণ করার জন্য প্রথমে আমরা এটা গুণ করবো, 8 গুণে 16। এটা নিয়ে আমি একটা ক্লাস করবো, কিভাবে খুব সহজে এক লাইনে 2 সংখ্যার বা 3 সংখ্যার গুণগুলা করা যায়। 8 গুণে 16, 16 6 বসাইলাম, হাতে আমার এই 1 হয়ে গেল। এবার আমরা আর গুণ করবো, 2 দুগুণে 4, 8 দুগুণে 16। এই দুটো গুণ করে পেলাম 16, এই দুটো গুণ করে পেলাম 4, তাহলে 4 আর 16 হলো 20। আর হাতে আগে ছিল 1, 21, আবার হাতে রয়ে গেছে কত? 2। এবার 2 দুগুণে 4, 4 আর 2 6, তাহলে 616 হচ্ছে যে এই বৃত্তের ক্ষেত্রফল। এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 616। আচ্ছা, মোটামুটি আমরা ক্ষেত্রফলটাও জানলাম। এবার আছে বৃত্তাংশ। বৃত্তের একটা অংশ। বৃত্তাংশ মানে হচ্ছে যে বৃত্তের একটি অংশ। এই ধরলাম আমরা বৃত্তের মধ্যে দুইটা বিন্দু নিলাম, এ এবং বি, এবং সেটাকে আমরা একটা রেখা দ্বারা যোগ করে দিলাম। এই মাঝখানে যে অংশটা সেটাই হচ্ছে কি বৃত্তাংশ। এই অংশটা হচ্ছে বৃত্তাংশ, বৃত্তের অংশ। এবার আমরা কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ। আচ্ছা, আমরা একটু আগে যে বৃত্তকলা আঁকছিলাম, এই যে বৃত্তকলাটা আঁকছিলাম এইভাবে, দুটি যে এবং একটি চাপের সমন্বয়ে আমরা একটি বৃত্তকলা আঁকছিলাম, সেটাকে দিলাম ও দিলাম। এই বৃত্তকলা আঁকতে গিয়ে আমাদের যে কোণ উৎপন্ন হয়েছে সেটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, কারণ এটা কেন্দ্র থেকে কোণ উৎপন্ন হয়েছে। কেন্দ্র থেকে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটাকে আমরা বলতেছি কেন্দ্রস্থ কোণ। এবং বৃত্ত থেকে যে কোণটা উৎপন্ন হয়েছে এই যে থেকে, এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। এই কোণটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। এবং মাথায় রাখবেন, এই কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা হচ্ছে কত? দ্বিগুণ, 2x। এই কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কোণ থেকে দ্বিগুণ। যদি এটা দ্বিগুণ হয় তার মানে এটা হবে অর্ধেক। তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এটা হবে কি অর্ধেক। বৃত্তস্থ কোণ এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আমরা একটু দেখলেই বুঝা যায়, দেখেন এটা এই কোণের যতটুকু গ্যাপ, হ্যাঁ, যতটুকু ডিগ্রি ঘোরানো, এটা কি ততটুকু গ্যাপ বা ততটুকু ডিগ্রিতে আছে? না, এটা ততটুকু নাই। আচ্ছা, তার মানে আমরা কি বুঝলাম? চোখের দেখাই বোঝা যাচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আবার বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আচ্ছা, আমরা এই দুটো শিখলাম। এবং অভ্যন্তর ও বহির্ভাগ আমরা এবার দেখি। অভ্যন্তর বলতে আমরা শব্দটা দ্বারাই বুঝতে পারি, অভ্যন্তর মানে ভেতরে। এই ভেতরে যতগুলো ডট আছে, যতগুলো রেখা আছে, সবগুলো ভেতরে। আর বহির্ভাগ হচ্ছে এই বৃত্তের বাইরে। এই বৃত্তের বাইরে যা আছে এটা কি বহির্ভাগ বলা হয়। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।